আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ নিয়েছেন, আমি তার সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজকে এই কঠিন পরিস্থিতিতে আমার প্রিয় শিক্ষার্থী সহ আমরা সবাই একটা কঠিন সময় পার করছি। তো সেই সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা সহ সবকিছুই প্রায় স্থবির হয়ে আছে। তো সেই কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমি আমার এই ভার্চুয়াল ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে কোর্স নিয়ে কথা বলবো সেই কোর্স হচ্ছে স্যাম্পলিং টেকনিক, এবং এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ অনার্সের একটা কোর্স, যার কোর্স কোড হচ্ছে 223603। আজকে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর অংশ নিয়ে কথা বলবো, যেটাকে আমি আমার লেকচার শিরোনাম বলছি এসআরএস ইন্ট্রোডাকশন। তো চলো আমরা শুরু করি। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা বাংলাতে হচ্ছে সরল দৈব নমুনায়ন। সরল দৈব নমুনায়নটা কি? আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যে নমুনায়ন কি এবং নমুনায়নের প্রকারভেদ। তো নমুনায়নের প্রকারভেদে আমরা আলোচনা করেছিলাম ঐচ্ছিক নমুনায়ন বা উদ্দেশ্যমূলক নমুনায়ন, আর আরেকটা ছিল সম্ভাবনা বা দৈব নমুনায়ন। তো সেই ক্লাসগুলোতে আমি বলছি যে দৈব বা সম্ভাবনা নমুনায়ন হচ্ছে এমন একটা নমুনায়ন যে নমুনায়নে সমগ্রকের প্রত্যেকটি একক আমার নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার একটা চান্স বা সম্ভাবনা থাকবে। তো এই ধরনের নমুনায়নকে আমরা দৈব বা সম্ভাবনা নমুনায়ন বলেছিলাম। তো সেই দৈব বা সম্ভাবনা নমুনায়নের যে পদ্ধতি প্রকারভেদ, সেই প্রকারভেদের একটা নমুনায়ন পদ্ধতি হচ্ছে সরল দৈব নমুনায়ন। এরকম সম্ভাবনার উপর ভিত্তি করে আরো নমুনায়ন আছে তোমাদের সিলেবাসের মধ্যে, যেটা হচ্ছে স্তরিত দৈব নমুনায়ন বা স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। আর তারপরে আরেকটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং বা নিয়মানুক্রমিক বা ধারাবাহিক নমুনায়ন। আর আরেকটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং বা গুচ্ছ নমুনায়ন। তো এই চারটা সম্ভাবনা ভিত্তিক নমুনায়নই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমরা একটা একটা করে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা দেখি সরল দৈব নমুনায়নটা কি। তো প্রথমত সরল দৈব নমুনায়ন হচ্ছে এটা সম্ভাবনার উপর ভিত্তি করে একটা নমুনায়ন। এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা সম্ভাবনার উপর ভিত্তি করে একটা নমুনায়ন। স্ক্রিনে তোমরা লক্ষ্য করো সরল দৈব নমুনায়নটা কি। আমরা বলতে পারি যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের প্রতিটি এককের নমুনা অন্তর্ভুক্ত হওয়ার স্বাধীন ও সমান সম্ভাবনা থাকে তাকে সরল দৈব নমুনায়ন বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলে। এবং এই পদ্ধতিতে নির্বাচিত নমুনাকে আমরা সরল দৈব নমুনা বলি। তাহলে সরল দৈব নমুনায়নটা কি? এমন একটা নমুনায়ন আমরা এখানে আলোচনা করেছি যে নমুনায়নের সমগ্রকের প্রতিটি একক নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার
সম্ভাবনা থাকবে এবং সেটা প্রত্যেকের জন্য সমান থাকবে এবং এককগুলি স্বাধীনভাবে নির্বাচিত হবে। এই পদ্ধতিতে কোনো নির্দিষ্ট এককের প্রতিটি নমুনা নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান, যেটা আমরা আগে বলছি। এককের নমুনায় অন্তর্ভুক্তির ভিত্তিতে সরল দৈব নমুনাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পুনঃস্থাপন ব্যতিরেকে নমুনায়ন আর আরেকটা হচ্ছে পুনঃস্থাপন সহকারে নমুনায়ন। পুনঃস্থাপন ব্যতিরেকে এবং পুনঃস্থাপন ছাড়া সরল দৈব নমুনায়ন, এই বিষয়টা তোমরা পুনঃস্থাপন ছাড়া বা পুনঃস্থাপন সহ, যেটাকে ইংরেজিতে বলা হয় উইথ রিপ্লেসমেন্ট এবং উইদাউট রিপ্লেসমেন্ট, এই বিষয়টা সম্পর্কে আরো ধারণা তোমাদের ইন্ট্রোডাক্টরি প্রবাবিলিটি ফার্স্ট ইয়ারে যে কোর্স ছিল সেই জায়গায় কিন্তু তোমরা এটা সম্পর্কে ধারণা পাওয়ার কথা। যদি ধারণা নাও পেয়ে থাকো, আমরা এখানে আলোচনা করব যে পুনঃস্থাপন সহ নমুনায়ন এবং পুনঃস্থাপন ছাড়া নমুনায়ন কি, আমাদের আলোচনা এখানে হবে। তো পুনঃস্থাপন ব্যতিরেকে নমুনায়নে পুনঃস্থাপন ছাড়া বা ব্যতিরেকে নমুনায়নটা আসলে কিছুই না, এটা হচ্ছে সমগ্রকে যে এককটা আমার নমুনায় অন্তর্ভুক্ত হবে, যে এককটা একবার আমার নমুনায় অন্তর্ভুক্ত হয়ে যাবে সেটা আর নমুনায় অন্তর্ভুক্ত করা যাবে না। এটি হচ্ছে মূলত পুনঃস্থাপন ছাড়া বা পুনঃস্থাপন ব্যতিরেকে নমুনায়ন। আমরা পুনঃস্থাপন ছাড়া সরল দৈব নমুনায়ন কি জিনিস সেটা একটু আলোচনা করি। পুনঃস্থাপন ব্যতিরেকে বা ছাড়া নমুনায়নে আমরা যদি ধরি যে আমাদের সমগ্রকের আকার হচ্ছে n আর তার থেকে স্মল n আকার বিশিষ্ট নমুনা, আমরা সরল দৈব নমুনা নিব। এখানে একটা কথা হচ্ছে যে যদি আমরা পুনঃস্থাপন ছাড়া ক্যাপিটাল n সংখ্যক সমগ্র থেকে স্মল n সংখ্যক নমুনা নিই, আমাদের মোট নমুনার কতগুলো হবে সেটা আমরা জানি। সেই মোট নমুনা হবে NCN, কম্বিনেশনের সূত্র অনুযায়ী NCN সংখ্যক নমুনা আমরা নির্বাচন করতে পারি। এটা হচ্ছে পুনঃস্থাপন ছাড়া যদি আমরা নমুনায়ন করি, তাহলে আমার সমগ্রের আকার যদি n হয় আর নমুনার আকার যদি স্মল n হয়, তাহলে আমরা মোট নমুনার সংখ্যা হবে NCN। আর অন্যদিকে যদি পুনঃস্থাপন সহ আমরা নমুনা নির্বাচন করি, তাহলে যে কোনো একক আমার নমুনায় যে কোনো সংখ্যকবার অন্তর্ভুক্ত হতে পারে, অর্থাৎ একই একক একাধিকবার আসতে পারে। সেই ক্ষেত্রে যদি আমার সমগ্রের আকার ক্যাপিটাল n এবং নমুনার আকার স্মল n, আমরা সাধারণত সমগ্রের আকারকে ক্যাপিটাল n দ্বারা এবং নমুনার আকারকে স্মল n দ্বারা প্রকাশ করি। তো পুনঃস্থাপন সহ যদি আমরা নমুনায়ন করি, তাহলে মোট নমুনায়নের সংখ্যাটা দাঁড়ায় ক্যাপিটাল n টু দি পাওয়ার স্মল n। এটা আগেই বলছি যে যখন প্রবাবিলিটি কোর্সে ইন্ট্রোডাক্টরিতে যখন তোমরা স্যাম্পল এবং পপুলেশন যেটা করছো, অর্থাৎ স্যাম্পল স্পেস নমুনা ক্ষেত্র যখন পড়েছিল, তোমরা মনে করে দেখো সেই জায়গায় কিন্তু মোট নমুনার সংখ্যা কত ছিল, এভাবে এই সমস্ত সূত্রের মাধ্যমে কিন্তু সেগুলো তোমরা করেছো। যেমন ওইখানে তোমরা পড়েছো যে একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে মোট নমুনা বিন্দু কত, এগুলা তোমরা করেছো। আবার যদি মুদ্রাটা যদি পুনঃস্থাপন সহ করা হয় তখন কত, এগুলো তোমাদের মনে থাকার কথা। তো সরল দ্বীপ নমুনায়নে একই জিনিস, মোট নমুনা কতগুলো আমরা পাবো সেই জিনিসটা আমাদের জানা দরকার। মোট নমুনা বের করে তারপরেই আমরা মূল বিশ্লেষণ করি, সমগ্রকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি। তো মূলত একটা ইম্পর্টেন্ট কথা এখানে যেটা, সরল দৈব নমুনায়ন বলতে কিন্তু মূলত পুনঃস্থাপন ছাড়া উইদাউট রিপ্লেসমেন্ট স্যাম্পলিং হিসাবে এটাকে আমরা বিবেচনা করি। এই হচ্ছে আমাদের সরল দৈব নমুনায়ন কি, এটা সমগ্র থেকে কিভাবে আমরা নমুনা নির্বাচন করলে, পুনঃস্থাপন সহ করলে কিভাবে করি, পুনঃস্থাপন ছাড়া করলে কিভাবে করি, এবং মোট নমুনার সংখ্যাটা কত হয় সেই জিনিসগুলো আমরা জানবো। পরবর্তীতে আমরা সরল দৈব নমুনা, এই যে পদ্ধতি, নমুনায়ন পদ্ধতি বললাম সম্ভাবনা ভিত্তিক, এই নমুনায়ন পদ্ধতির মাধ্যমে আমরা কিভাবে নমুনা নির্বাচন করব, তো তার পদ্ধতিটা বর্ণনা হিসাবে পরীক্ষায় আসে। সরল দৈব নমুনায়ন কি, সরল দৈব নমুনায়নের
পদ্ধতি বর্ণনা করো। যে কোনো একটা পদ্ধতিগুলোর মধ্যে আবার আছে, তো সেটা কিভাবে করব সেই বর্ণনাটাই আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা পদ্ধতিটা বর্ণনার আগে আমরা কিছু স্ক্রিনে তোমরা কিছু চিত্র লক্ষ্য করো। ধাপটাকে আমি তোমাদেরকে দুইটা চিত্র দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। প্রথম চিত্র যেটা আমরা বলছি সরল দ্বৈব নমুনার ধাপ চক্র, এক নজরে আমরা কিভাবে করতে পারি তোমরা চিত্রটা যদি একটু লক্ষ্য করো। স্টেপ টু কন্ডাক্ট সিম্পল র্যান্ডম স্যাম্পল, অর্থাৎ সরল দ্বৈব নমুনায়নটা কিভাবে ধাপে ধাপে করা হয়। প্রথম ধাপে যেটা এখানে বলা আছে মেক এ লিস্ট, আমরা যে সমগ্র সম্পর্কে আমরা স্টাডি করব প্রথমে হচ্ছে সেই সম্পর্কে আমাদের লিস্ট আকারে, অর্থাৎ তাদেরকে লিস্টিং করতে হবে, তালিকা ক্রম দিতে হবে। যেমন আমার যদি সমগ্রের আকার ক্যাপিটাল এন হয় তাহলে আমরা 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত সেগুলোকে লিস্টিং করব। পরবর্তী ধাপে আমরা ধারাবাহিকভাবে অ্যাসাইন সিকোয়েন্সিয়াল নাম্বার, এই যে লিস্ট করব সেই লিস্ট কিন্তু আমরা সিকোয়েন্সিয়ালি ধারাবাহিকভাবে নাম্বার দিতে 1 2 3 4 এইভাবে। তারপরে ধাপে আমরা করব কি, যে আমার যত আকারের নমুনায় আমরা নির্বাচন করি না কেন, র্যান্ডম নাম্বার টেবিল, অর্থাৎ ইউজ র্যান্ডম নাম্বার জেনারেটর, অর্থাৎ দ্বৈব সংখ্যা সারণী আবার জেনারেট করতে হবে। এটা তোমরা জানো, প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা পড়ছো। আমরা ক্যালকুলেটরে কিন্তু র্যান্ডম নাম্বার টেবিল আমরা র্যান্ডম নাম্বার আছে সেখান থেকে আমরা জেনারেট করতে পারি। সরি, এছাড়া আমরা দৈব সংখ্যা সারণী আছে বিভিন্ন, এই যে পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ দৈব সংখ্যা একটা সারণী র্যান্ডম নাম্বার টেবিল, এরকম অসংখ্য র্যান্ডম নাম্বার টেবিল আছে। যেমন একটা টেবিল আমরা সচরাচর নিউ ক্যামব্রিজ এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্যাল টেবিল, এগুলা এখানে দৈব সংখ্যা দেওয়া আছে। অথবা তোমাদের যে রেফারেন্স বুকগুলো আছে সেই রেফারেন্স বুকগুলোরও শেষের দিকে র্যান্ডম নাম্বার টেবিল দেওয়া থাকে। সেই র্যান্ডম নাম্বার টেবিলটা আমার লাগবে পরবর্তী ধাপে। সর্বশেষ ধাপে হচ্ছে আমার যত আকারের নমুনা নির্বাচন করতে হবে সেই তত আকারের নমুনার জন্য এই র্যান্ডম নাম্বার টেবিল ব্যবহার করে আমার তত আকারের নমুনা নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে নমুনার ধাপ চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই দৈব সংখ্যা সারণীর চেহারাটা কিরকম তোমরা সবাই জানো, তারপর আমি এটা এখানে দেখালাম। এবার আমরা আসি টোটাল পদ্ধতিটা কিভাবে বর্ণনা করা। তো সরল দৈব নমুনা চয়নের বিভিন্ন পদ্ধতি, তো পদ্ধতিগুলো আছে, আমরা এর আগের স্লাইডে পদ্ধতিগুলো একটু দেখাইছি। তো এখানে সাধারণত তোমাদের যে রেফারেন্স বুকগুলো আছে সেখানে আছে যে একটা পদ্ধতি হচ্ছে লটারি পদ্ধতি, আর হচ্ছে দৈব সংখ্যা সারণী পদ্ধতি। আমরা লটারির মাধ্যমে সরল দৈব নমুনা নির্বাচন করতে পারি এবং দৈব সংখ্যা সারণীর মধ্যে। পরীক্ষা আসলে সাধারণত দৈব সংখ্যা সারণী পদ্ধতিটাই তোমরা লিখো, লটারি পদ্ধতিটা লিখলেও হবে, বাট সাধারণত সবাই দৈব সংখ্যা সারণী পদ্ধতিটাই বর্ণনা করে। তো যদি নাম ধরে আসে তাহলে দৈব সংখ্যা সারণীটা নাম মেনশন করে পরীক্ষা আসে, যদি নাম মেনশন না করে আসে তাহলে যে কোনো পদ্ধতি বলে তুমি যে কোনো একটা পদ্ধতি বলতে পারো। এক নম্বর যে পদ্ধতিটা হচ্ছে লটারি পদ্ধতি। লটারি পদ্ধতি যেটা এটা তোমাদের সবারই জানা, সবাই ছোটবেলা এই খেলাটা খেলতে পারো, লটারি খেলা। তো সেই ছোটবেলায় যে খেলাটা খেলছো সেই খেলাটাই এখানে বর্ণনা, এখানে বইয়ের ভাষায় আমরা বর্ণনা করব। লটারি পদ্ধতি হচ্ছে দৈব নমন চয়নের সবচেয়ে সহজ পদ্ধতি। ধরা যাক একটা সমগ্রকে ক্যাপিটাল এন সংখ্যক বিষয় বা বস্তু আছে, এই পদ্ধতিতে প্রথমে আমার সেই সমগ্রকে আমার লিস্ট করতে হবে। আমরা যেটা আগে বলছি 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত পর্যায়ক্রমিক সংখ্যা আমরা সেগুলোকে নাম্বারিং করলাম। এখন যে কাগজটাতে আমরা নাম্বারিং করব বা কার্ডে লিখব সেই কাগজটা, এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেই কাগজটার সাইজ যেন একই রকম হয়, কালার আকার আকৃতিতে যেন একই রকম। তো তারপরে আমরা কি করব, সেই কার্ডগুলো বা কাগজগুলোকে আমরা ভাঁজ করে ভালোভাবে মিশিয়ে নিব এবং সেই মিশ্রিত কাগজগুলা আমরা একটা বাক্সের মধ্যে রাখবো, যেটা তোমরা বললাম যে বিভিন্ন লটারি খেলা দেখে থাকবে। তো
তো বাক্সের মধ্যে রাখার পর তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে আমার যত আকারের নমুনা নির্বাচন করতে হবে, সমগ্র থেকে তত আকারের নমুনা আমার সংগ্রহ করতে হবে এবং সেই কাজটা পুনঃস্থাপন রেখে করা উচিত। যে কাগজটা একবার উঠে যাবে সেটা আর বাক্সে ফেরত দিবে না। ঠিক আছে? তাহলে এইভাবে আমি যদি ধরি যে আমার স্মল এন্ড সংখ্যক নমুনা নির্বাচন করতে হবে, তাহলে আমার ওই 500 থেকে স্মল এন্ড সংখ্যক কার্ড বা কাগজ আমার উঠাতে হবে এবং কার্ডগুলো হতে সংগৃহীত ক্রমিক নম্বরধারী এককগুলো হতে সংগৃহীত তথ্যসূচি হলো আমার সরল দ্বিগুণ। আমি ওই বাক্স থেকে যে কার্ডগুলো উঠাবো, আমি প্রথম যে কার্ডটা উঠালাম ওই কার্ডের নাম্বার হচ্ছে 17, তাহলে 17 নম্বর কাগজটা হচ্ছে আমার নমুনার প্রথম একক। এভাবে পরবর্তীতে আমি যখন আরেকটা কার্ড টানলাম, সেই কাগজটা মনে করো আমি ধরলাম যে 25, তাহলে 25 নম্বর কার্ডটা হচ্ছে আমার দ্বিতীয় একক। এইভাবে পর্যায়ক্রমে যত আকারের, আমি যদি আমার সমগ্র যদি 100টা একক থাকে আর আমি যদি 20টা একক নেই, তাহলে এই পদ্ধতিতে আমি 20টা কাগজ টানবো, পরপর 20টা কাগজ টানবো এবং 20টা কাগজের যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাগুলো হবে আমার নমুনার একক। আশা করি তোমরা এই পদ্ধতিতে বিষয়টা বুঝতে পারছো। পরবর্তী যে পদ্ধতি সেটা হচ্ছে দৈর্ঘ্য সংখ্যা সারণী পদ্ধতি, যেটা আমরা সচরাচর ব্যবহার করি। তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে নমুনায়নের প্র্যাকটিক্যালে এই পদ্ধতিটা সর্বদাই ব্যবহার করবা। তো এই পদ্ধতিতে আমরা যে বিষয়টা আমরা দেখব সেটা একটু সবাই লক্ষ্য করো। এখানে ধাপে ধাপে আমরা এই পদ্ধতিটা বর্ণনা করব। প্রথম ধাপে যেটা আমরা এটা এর আগে বলছি, সমগ্রকের এককগুলোকে 1 থেকে n পর্যন্ত পর্যায়ক্রমিক সংখ্যা দ্বারা আমরা চিহ্নিত করি। তারপরে আমরা যদি ধরি যে সমগ্রকের সাইজ হলো k অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা দৈর্ঘ্য সংখ্যা সারণী ব্যবহার করে সারণীতে সারি হতে k অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা চিহ্নিত করি। তো আগের স্লাইডে আমি তোমাদেরকে দৈর্ঘ্য সংখ্যা সারণী দেখাইছি। তো k অঙ্ক বিশিষ্ট সংখ্যা চিহ্নিত করব এবং আমার সমগ্র যত আকারের হবে আর সর্বোচ্চ গুণিতক k অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা নির্বাচন করব। আমরা পদ্ধতিটা করে নিই, তারপরে তোমাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে সেটা বলার চেষ্টা করব। ধরা যাক প্রথম নির্বাচিত সংখ্যাটি r। এখন যদি r এর মানটা সমগ্রকের আকার থেকে ছোট বা সমান হয়, তাহলে কি করব, r নম্বর এককটা আমার নমুনায় অন্তর্ভুক্ত হবে যদি ছোট হয়। আর যদি r এর মান 0 হয়, ছোট বা সমান হলে আমার এককটা নমুনায় চলে আসবে। r এর মান যদি 0 হয় তাহলে আমরা বর্জন করব। আর যদি r এর মান n এর চেয়ে বড় হয় তাহলে কি করব, এই মানটাকে আমার সমগ্র একাকার দিয়ে ভাগ করব। ভাগ করে যে অবশিষ্ট সংখ্যা থাকবে সেই অবশিষ্ট সংখ্যার অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আমার সমগ্র নমুনায় অন্তর্ভুক্ত হবে, যেটাকে আমরা বলতেছি ভাগশেষ পদ্ধতি বা রিমাইন্ডার অ্যাপ্রোচ। এবং যদি অবশিষ্ট সংখ্যা 0 হয় তাহলে কি করব, তাহলে ওই সমগ্রকের মধ্যে সর্বশেষ যে এককধারী যে ইউনিটটা আছে সেইটা আমার নমুনায় নম্বরধারী এককটা চলে আসবে। তারপরের ধাপে যেটা অতঃপর সারণী হতে পরবর্তী k অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্বাচন করে পূর্বের প্রক্রিয়া, অর্থাৎ আমরা 1 থেকে যে 4 পর্যন্ত প্রক্রিয়া করলাম এই প্রক্রিয়াটা আমার রিপিট করতে হবে। রিপিটিং করে আমি আবার একই প্রক্রিয়ায় আমি যদি r এর চেয়ে ছোট হয় তাহলে পরবর্তী ইউনিটটা চলে আসবে। এইভাবে আমি কাজটা কতক্ষণ করব, আমার যদি নমুনার আকার n সংখ্যক হয় তাহলে n সংখ্যক একক আমার নমুনায় না আসা পর্যন্ত আমি এই যে 3 নম্বর ধাপ থেকে 5 নম্বর ধাপ এই ধাপটা পুনরাবৃত্তি রিপিট করব এবং পুনঃস্থাপন ব্যতিরেকে নমুনায়নে কোন একক নমুনা একবার অন্তর্ভুক্ত, পরবর্তীতে 4 নমুনায় অন্তর্ভুক্ত করা যাবে না। এটা আমরা আগেই বলছি। আমার যদি নমুনায়ন পদ্ধতিটা হয় পুনঃস্থাপন ছাড়া, উইদাউট রিপ্লেসমেন্ট, তাহলে যে এককটা আমার নমুনায় চলে আসবে সেটাকে আর আমি আনতে পারবো না। তবে পুনঃস্থাপন সহ নমুনা যদি হয় তাহলে একই একক একাধিকবার আসতে পারে। তোমরা এটা এখানে যদি আমি বলি যে আমার সমগ্র আকার হচ্ছে 100, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট, এখানে k অঙ্ক বলতে ওই 3 অঙ্ক বিশিষ্ট দৈর্ঘ্য সংখ্যাটা আছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের এই ধাপে গেল, আমরা পরবর্তী ধাপে দেখবো কি আছে। হ্যাঁ, সরল দৈব নমুনায়নের সুবিধাগুলা কি? সুবিধাগুলা আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে গিয়ে, যেহেতু এখানে সম্ভাবনার উপর ভিত্তি করে নমুনাটা সংগ্রহ করা হয়, তো এই সরল দৈব নমুনায়নের প্রাপ্ত নমুনাটা সমগ্রের প্রতিনিধিত্ব ছিল। তারপরে যেটা হচ্ছে সমগ্রের প্রমাণগুলির নিরূপকের যথাযথতা যাচাই করা যায়। এই যে সেটা আমরা আগের ক্লাসে বলছি, সেটা নির্ঝুঁকি কিনা, সেটা যথার্থ কিনা, অর্থাৎ আনবায়াস কিনা, প্রিসিশন কিরূপ, এই সমস্ত বিষয় এখানে যাচাই করা যায়। তারপরে যেটা হচ্ছে সমগ্রের উপাদানগুলি সমজাতীয় হলে এই পদ্ধতিতে ছোট আকারের নমুনার মাধ্যমে ভালো ফলাফল। এখানে একটা কথা আমি বলিনি শিক্ষার্থীরা, সরল দৈব নমুনায়ন করার ক্ষেত্রে প্রথম যে এজাম্পশনটা ইম্পর্টেন্ট এজাম্পশন, আমার সমগ্রকের এককগুলা সমজাতীয় বা হোমোজেনিয়াস হতে হবে। এককগুলা গুণে মানে প্রকৃতি তে একই রকমের, একই বৈশিষ্ট্য হতে হবে। আমরা এজাম্পশন ধরে নিই, অনুমান করে নিই আমরা যে সমগ্রক নিয়ে কাজ করব সেই সমগ্রকটা হচ্ছে সমজাতীয়। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সমজাতীয় যদি না হয় তাহলে কি হবে? না হলে কি হবে এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, অপেক্ষা করো। তো সমজাতীয় হলে সরল দৈব নমুনায়ন পদ্ধতি ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়, এই হচ্ছে তার সুবিধা। এবার পরবর্তীতে যেটা হচ্ছে অসুবিধাটা কি, অসুবিধাটা আমরা আলোচনা করি। এই পদ্ধতিতে সঠিক ও আধুনিক কাঠামো খুবই প্রয়োজন। আমরা কাঠামো নিয়ে এর আগের ক্লাসে বলছি, একদম অ্যাকুরেট, আপ টু ডেট এবং কমপ্লিট একটা কাঠামো আমাদের দরকার হয়, যেটা বাস্তবে সবসময় পাওয়া সম্ভব হয়। সেই ক্ষেত্রে সরল দৈব নমুনা পদ্ধতি অসুবিধা। এটা যেহেতু সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়, ভিত্তি করে নির্বাচন করা হয় এককগুলি, তো একক হাতে তথ্য সংগ্রহ করতে বেশি অর্থ সময়ের প্রয়োজন হতে পারে। আরেকটা অসুবিধা, এই পদ্ধতিতে প্রাপ্ত নমুনাটি অস্বাভাবিক হতে পারে, অনেক সময় এটা অস্বাভাবিক আচরণ করতে পারে। কি কারণে? কারণ ওই যে বললাম, উপরের যে কথাগুলো বললাম তার ভিত্তিতে আমি যে নমুনাটা নিলাম সেটা অনেক সময় অস্বাভাবিক আচরণ করতে পারে। তারপরে যেটা হচ্ছে, নমুনা থেকে একই ধরনের যথার্থতা পেতে সরল দৈব নমুনায়নে নমুনার আকার অপেক্ষাকৃত বড় হওয়া প্রয়োজন। আমরা জানি, পিছনে এটা আমরা বলছি যে সমগ্রকের বৈশিষ্ট্যটা পরিমাপ করতে গেলে নমুনার আকার যত বেশি হবে তত ভালো ফলাফল পাওয়া যায়। তো যেহেতু সম্ভাবনার উপর ভিত্তি করে করা হয়, তো এই ক্ষেত্রে যদি বড় হয় তখন কিন্তু যথাযথতা যদি আমার নমুনার আকারটা বাড়াইতে হয়। নমুনার আকার বাড়ালে তো আবার একটা সমস্যা আছে, অন্যান্য ত্রুটিগুলা কিন্তু বেড়ে যেতে পারে। আমরা আগের ক্লাসে বলছি নমুনাস ত্রুটি আছে, তো নমুনাস ত্রুটিগুলা বেড়ে যেতে পারে। যেহেতু সরল দৈব নমুনা সম্ভাবনার ভিত্তি করে একটা নমুনায়ন পদ্ধতি, তো সেই ক্ষেত্রে নমুনা ত্রুটি যেটা আছে ওই ত্রুটিটা বেড়ে যাওয়ার চান্স থাকে। যথাযথতা পাওয়ার জন্য আমি নমুনার আকার বাড়িয়ে দিলাম, কিন্তু আমার অন্যান্য ত্রুটিটা এই ক্ষেত্রে বেড়ে যেতে পারে। সো অন্যান্য ত্রুটিগুলা যদি বেড়ে যায় তখন কিন্তু আমার সমস্যা হয়ে যাবে, আমি তখন কিন্তু এটা কন্ট্রোল করতে পারবো। সো যথার্থতা পাওয়ার জন্য নমুনার আকার যদি বাড়িয়ে দিই, সেই ক্ষেত্রে সরল দৈব নমুনার অসুবিধাটা হচ্ছে নমুনার ত্রুটিটা বেড়ে যেতে পারে। এই হচ্ছে নমুনায়ন, সরল দৈব নমুনার সুবিধা এবং অসুবিধা। এবার দেখবো আমরা সরল দৈব নমুনায়নের বৈশিষ্ট্যটা। তো বৈশিষ্ট্যটা অনেকগুলি বৈশিষ্ট্য আছে এর ভিত্তিতে। প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা বলছি যে প্রত্যেকটা একক নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান। আমরা যদি ক্যাপিটাল এন আকারের আমার সমগ্র আর স্মল এন আকারের নমুনা হয় এবং ওয়াই আই যদি আমার একটা একক হয়, তাহলে তার সম্ভাবনা কি হবে? এটা একটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যদি ক্যাপিটাল এন থাকে এবং স্মল এন হয়, মোট নমুনার সংখ্যা এনসিএন হয়, সেই ক্ষেত্রে পুনঃস্থাপন সহ যদি করি তাহলে মোট নমুনা এনসিএন, আর পুনঃস্থাপন সহকারে যদি করি তাহলে এন টু দি পাওয়ার এন। পুনঃস্থাপন ছাড়া করলে আরেকটা বৈশিষ্ট্য। আর আরেকটা হচ্ছে যেটা বললাম তোমাদেরকে, যে কোনো
নির্বাচনে আমার সরল দ্বৈব নমুনার ক্ষেত্রে যে কোনো একক প্রথম চয়নে নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান। আর আরেকটা হচ্ছে যে যদি সমগ্রের আকার ক্যাপিটাল এন হয় আর স্মল এন আকারের নমুনা আমরা নেই, তাহলে একটা নির্দিষ্ট একক ওয়াই আই অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে স্মল এন বাই ক্যাপিটাল এন। আর সরল দ্বৈব নমুনায় যদি ক্যাপিটাল এন সংখ্যক উপাদান থাকে তাহলে স্মল এন সংখ্যক উপাদানগুলো চয়ন করলে যতগুলি সমাবেশ পাওয়া যায় তার প্রত্যেকটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/NCN। এইগুলা বৈশিষ্ট্য আমি এখানে তোমাদেরকে বলার চেষ্টা করলাম, তোমরা এগুলা বই থেকে ইয়ে করবা। বইয়ের রেফারেন্স হিসেবে তোমরা বাংলা একাডেমি থেকে প্রকাশিত কেসি ভুইয়া স্যারের বই নমুনায়ন পদ্ধতি এর প্রয়োগ প্রথম খণ্ড দেখবা। আর সিদ্দিকুর রহমান সাহেবের একটা বই আছে, ওনার বইটাও তোমরা দেখতে পারো। আমরা পরবর্তীতে দেখবো আমরা যে বৈশিষ্ট্যটা বলছিলাম যে পুনঃস্থাপন ছাড়া নমুনার একটা নির্দিষ্ট একক ওয়াই প্রত্যেকটা চয়নেই সম্ভাবনা সমান, সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করি। দেখো এটা পরীক্ষা আসে মাঝে মাঝে। আমরা জানি একটা নির্দিষ্ট একক প্রথম চয়নে নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা 1/N। এটা আমরা সরল দ্বৈব নমুনা বৈশিষ্ট্য জানি। অর্থাৎ প্রবাবিলিটি যদি আমরা বলি প্রথম চয়নে P1 তাহলে সেটা 1/। যেহেতু নমুনা পুনঃস্থাপন ব্যতিরেকে চয়ন করা হয়, কাজেই দ্বিতীয় চয়নে প্রথম চয়নের উপর নির্ভরশীল। পুনঃস্থাপন ছাড়া করার কারণে অবশ্যই দ্বিতীয়টা প্রথমটা, কারণ প্রথমবারে যে এককটা চলে আসলো সেটা যদি আমি ওই সমগ্রকে ফেরত না দিই তাহলে দ্বিতীয়টা টানলে টোটালটা কিন্তু পরিবর্তন হয়ে যায় নির্ভরশীল। যদি নির্ভরশীল হয় তাহলে দ্বিতীয় চয়নে আমার ওই এককটা নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা, সেটা যদি P2 বলি আমরা, তাহলে সেটা সম্ভাবনাটা কি? প্রবাবিলিটি অফ এককটি প্রথম চয়নে নমুনা অন্তর্ভুক্ত হবে না এবং এককটি দ্বিতীয় চয়নে নমুনা অন্তর্ভুক্ত হবে, এইটা হচ্ছে তার। সেটা কি রকম? সেটা হবে প্রবাবিলিটি অফ এককটি প্রথম চয়নে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু প্রবাবিলিটি অফ এককটি দ্বিতীয় চয়নে নমুনা অন্তর্ভুক্ত হবে। এখানে যে ঘটনাটা বললাম, এককটি প্রথম চয়নে আসবে না, অর্থাৎ প্রথম চয়নে যেটা আসছে সেটা আসবে না, অবশ্যই দ্বিতীয় যেটা সেটা তো প্রথম চয়নে আসবে না, প্লাস দ্বিতীয়বার আসবে, এই যে সম্ভাবনা সেটা ইন্ডিপেন্ডেন্ট। প্রথম চয়নে আসবে না এককটা আসার সম্ভাবনা কত? 1/N। তাহলে টোটাল প্রবাবিলিটি আমরা জানি 1, তাহলে প্রথম চয়নে আসবে না সেই সম্ভাবনা কত? 1 - 1/N। আর দ্বিতীয় চয়নে আসবে, দ্বিতীয় চয়নে আমার প্রথম চয়নে একটা চলে আসছে, তাহলে টোটালটা ছিল n, দ্বিতীয় চয়নে তাহলে কি হবে? কমে যাবে, টোটালটা হবে 1 - N-1, তাহলে দ্বিতীয় চয়নে সেটা আসবে, তার সম্ভাবনা 1/N-1। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো দ্বিতীয় চয়নেও তার সম্ভাবনা 1/N, প্রথম চয়নেও 1/N ছিল, দ্বিতীয় চয়নেও 1/N। এইভাবে যদি আমরা তৃতীয় চয়নে দেখি যে এককটা কিরকম হবে, দেখো এখানে এটা আমি আর রিপিট করলাম না, দ্বিতীয় চয়নেও সেই সম্ভাবনাটা 1/N। প্রথম চয়নে ওই তৃতীয় চয়নে যে এককটা আসবে সেটা প্রথমবার আসবে না, তার সম্ভাবনা কত? 1 - 1/N। দ্বিতীয় চয়নে আসবে না এটা, তাহলে দ্বিতীয় চয়নে আসবে না সেটা কত হবে? দ্বিতীয় চয়নে মোট একক ছিল N-1, তাহলে ওটা আসবে না ওই পজিশনে, 1 - 1/N। আর তৃতীয় চয়নে আসবে, এর আগে দুইটা একক চলে আসছে, তাহলে এককের পরিমাণটা N-2, এটা আসার সম্ভাবনা 1/N-2। এইভাবে আমরা যদি এটা সরল করি তাহলে 1/N। এইভাবে একইভাবে আর তম চয়নে ওইটা অন্তর্ভুক্ত হবে, তার সম্ভাবনাটা লক্ষ্য করে দেখো, এটা হবে 1/N। তাহলে পুনঃস্থাপন ছাড়া নমুনায়নের ক্ষেত্রে নির্দিষ্ট একক যে কোনো চয়নে নমুনায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাটা প্রথম চয়নে নমুনা নির্বাচিত হওয়ার সমান। অর্থাৎ প্রথমবার চয়ন করার যে সম্ভাবনা 1/N, যে কোনো চয়নে আমরা যে কোনো পজিশনেই যদি নেই তাহলে সেটা 1/N, এটা মাঝে মাঝে আসে। এরপরে আমরা দেখব যে যদি হয় ওই যে যেটা বললাম আমরা n সংখ্যক ক্যাপিটাল n স্মল n সংখ্যক যদি আসে তাহলে সেই সম্ভাবনা 1/NCN। এটা তোমরা ঠিক আগের মতনই একই রকম। তো এখানে প্রথম চয়নে n সংখ্যক নির্দিষ্ট উপাদানের মধ্যে যে কোনো একটা যদি আসে, n সংখ্যক, এখানে সিলেকশন হচ্ছে n সংখ্যক, তার থেকে যে কোনো সংখ্যক আসার সম্ভাবনা হচ্ছে n/N।
পরবর্তীতে কি হবে, নমুনা একটা চলে আসছে, পরবর্তীতে কমে সেটা n-1, সমগ্র একটা কমে গেছে সেটা হবে n-2। সেই ক্ষেত্রে তার সম্ভাবনা দেখো, তোমরা লক্ষ্য করে দেখো যে n-1 বাই N-1। কিভাবে থার্ড পজিশনে n-2 বাই N-2, তবে n এর পজিশনে মোট থাকবে n মাইনাস n-1 টা। তো সেটা যদি আমরা মাইনাস চিহ্নের কারণে উঠিয়ে দিই তাহলে সেটা হবে n+1। সেই ক্ষেত্রে তার সম্ভাবনা হবে 1 বাই N-n প্লাস 1। যেহেতু সরল দৈব নমুনায়নের সকল চয়নই যতবারই টানি সব ক্ষেত্রে সেটা স্বাধীন, স্বাধীন যদি হয় তাহলে n সংখ্যক উপাদান থেকে n সংখ্যক উপাদান যদি আমরা চয়ন করি তাহলে আমাদের কম্বিনেশনের সূত্র অনুযায়ী আমরা সেই বিষয়টা কিভাবে আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি। প্রথম চয়নে আমাদের এই সম্ভাবনা এই, দ্বিতীয় চয়নে এটা, তৃতীয় চয়নে এটা, আর n চয়নে বা সিলেকশনে আমার প্রবাবিলিটি হচ্ছে এটা। এখন এখানে যে বিষয়টা আছে দেখো, 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল, n থেকে 1 পর্যন্ত সংখ্যার গুণফলকে আমরা বলি n ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি আছে লক্ষ্য করে দেখো তোমরা, এই যে গুণফলটা এখানে আছে এই যে n × n-1 n-2 n-n-1 কি আছে, এখানে আছে n-1 টার গুণফল। এখানে কিন্তু n সংখ্যক না, n সংখ্যক না হওয়ার কারণে এখানে যদি আমি n-n নিয়ে আসি, ফ্যাক্টোরিয়াল দিয়ে দেই, উপরে এটা দিলাম নিচে এটা দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এটা দেওয়ার কারণে এখানে কতগুলো সংখ্যার গুণফল, n সংখ্যক, আর এখানে কত n-1 সংখ্যক। তাহলে 1 থেকে n-1 আর n সংখ্যক সংখ্যার গুণ, তাহলে টোটাল যদি আমরা করি সেই জিনিসটা কত হবে, সেই জিনিসটা হয়ে যাবে ক্যাপিটাল N ফ্যাক্টোরিয়াল। তাহলে n স্মল n ফ্যাক্টোরিয়াল n-n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল, এটা আসলে কি, এটা হচ্ছে আসলে এটা যদি আমরা উল্টে দেই, এটা যদি উপরে নেই আর নিচে নেই তাহলে সেটা হবে NCN এর সূত্র। যেহেতু এটা উল্টানো তাহলে এটা আমরা 1/NCN লিখতে পারি, এটাই আমাদের প্রমাণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে আমরা দেখি কি অবস্থা। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। তো তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটা অবশ্যই তোমাদের মনে কোনো প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে ওই প্রমাণের ক্ষেত্রে। তো সেই প্রমাণগুলি যে জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে সেই জায়গাটা আমরা আবার একটু আলোচনা করি। আমি সময়ের কারণে একটু দ্রুত যাচ্ছিলাম। এই যে এখানে যে বিষয়গুলি, এটা আমি একটু স্কিপ করে গিয়েছিলাম। তো লক্ষ্য করো ওই প্রমাণের ক্ষেত্রে যে প্রথম চয়নে নমুনা অন্তর্ভুক্ত হবে না, এটা হচ্ছে এইটা। আর দ্বিতীয় চয়নে, প্রথম চয়নে 1/n, দ্বিতীয় চয়নে ওইটা আসবে, তাহলে প্রথম চয়নে যদি n থাকে দ্বিতীয় চয়নে সেটা কত হবে, দ্বিতীয় চয়নে যেহেতু মোট যদি সমগ্রকের আকার হয় আমার nটা, তাহলে প্রথমবার চলে আসছে একটা, তাহলে মোট আর সমগ্রকে কতগুলা থাকবে, সেটা হবে একটা কম হবে n-1 টা। তাহলে দ্বিতীয় চয়নে ওইটা আসার সম্ভাবনা হচ্ছে 1/N-1। দ্বিতীয় চয়নে ওইটা আসবে না, যেহেতু দ্বিতীয় চয়নে ওইটা আসার সম্ভাবনা এত না, আসার সম্ভাবনাটা 1-1/N-1। আমরা এখানে তৃতীয় এককটা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাটা বের করছি। তৃতীয় এককটা বের হওয়ার জন্য ওটা প্রথম এককে আসবে না, দ্বিতীয় চয়নেও আসবে না, প্রথম চয়নেও আসবে না, দ্বিতীয় চয়নে আসবে, এটা আগে বের। প্রথম চয়নে আসবে না এটা তো আমরা আগে বললাম। প্রথম চয়নে তো আমার প্রথম যেটা আসছে সেটা আসার সম্ভাবনা হচ্ছে 1/n। ওইটা না আসবে, ওই যে প্রথম এককটা না আসবে তার সম্ভাবনা কত, টোটাল সম্ভাবনা আমরা জানি 1, 1-1/n। ঠিক এইভাবে দ্বিতীয় চয়নে যে এককটা আসবে তার আসার সম্ভাবনাটা কত, সেক্ষেত্রে মোটটা কিন্তু প্রথমটা চলে আসছিল, তাহলে দ্বিতীয়টা আসবে না, সেটা মোটের পরিমাণ হচ্ছে n-1।
ওটা আসার সম্ভাবনা 1/n-1, না আসবে দ্বিতীয় চয়ন, সেটা তো 1-1/n। আর তৃতীয় চয়নে ওইটা আসবে, তখন ওইটা আসার তৃতীয় চয়নের ক্ষেত্রে আমার মোট পরিমাণটা কত থাকে? এর আগে অলরেডি দুইটা চলে আসছে, প্রথম চয়নে এবং দ্বিতীয় চয়নে দুইটা ইউনিট চলে আসছে, তাহলে তৃতীয় চয়নে মোট পরিমাণটা কত? দুইটা যেহেতু চলে আসছে, তাহলে মোট একক আছে আমার n-2টা, ক্যাপিটাল n-2, তাহলে মোট যেহেতু n-2, তাহলে ওই তৃতীয় পজিশনে সেটা আসবে, নমুনায় আসবে, তার সম্ভাবনাটা কত? 1/n-2। তাহলে তৃতীয় এককটা আসার সম্ভাবনাটা প্রথম এককটা নমুনায় আসবে না, ওই এককটা প্রথম চয়নে আসবে না, দ্বিতীয় চয়নে আসবে না, আবার তৃতীয় চয়নে আসবে। টোটাল প্রবাবিলিটি হচ্ছে এখানে সরল করলে এইরকম ভাবে আসে। এবং দেখো এই যে n-1 n-1 ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা যদি আমরা করি তাহলে ফাইনালি আমরা 1/n পাই। অর্থাৎ আমরা দেখলাম দ্বিতীয় চয়নে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা ছিল 1/N, তৃতীয় চয়নও সেটা 1/n। আরতম চয়নটা আগের মতন, আরতম এককটা প্রথম চয়নে আসবে না, আসার সম্ভাবনা 1/n, আসারটা 1/1 - n। ঠিক একইভাবে দ্বিতীয় চয়নে আসার সম্ভাবনাটা 1/n-1, না আসার সম্ভাবনা 1/n-1। তৃতীয় চয়নে ওটা আসবে না, 1-1/n। এভাবে যদি আমরা তৃতীয় চতুর্থ আমরা যদি বলি যে ওইটা সর্বশেষ পজিশন হচ্ছে আরতম, তাহলে আরতমর আগের পজিশনটা কি? r-1, ওটা আরতম পজিশন যেহেতু বলছি আমরা, তাহলে আরতম পজিশনে পজিশনটার আগের যে পজিশনটা আছে অর্থাৎ আর এর পজিশনে সেটা আসবে। আর এর আগে কতগুলা একক আছে? আর এর আগে ছিল আর এর আগে কত, আমার যদি বলি 1 to r, তাহলে আর এর আগে আছে r-1, কতগুলো আছে? r-1টা। এখানে এই যে r-1টা, তাহলে মোট একক কতগুলো? মোট একক ছিল সমগ্র ক্যাপিটাল, আমার এর আগে পর্যন্ত r-1টা চলে আসছে, তাহলে এককের সংখ্যা কত? ক্যাপিটাল N মাইনাস r-1। এখন ওই মাইনাসটা উঠাই দিলে সেটা r+1 হয়ে যায়। শিক্ষার্থী এই অংশটা তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি r-1 দিয়ে দিই, তাহলে সেটা n মাইনাস r-1, এই ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এটা +1 হিসেবে চলে আসবে। তাহলে টোটাল সংখ্যাটা হবে n-r+1, আর তোমার পজিশনে আসার সম্ভাবনা হবে 1/n-r+1, এবং আগেরটা না আসার সম্ভাবনা হচ্ছে এই। এইভাবে আমরা 1/n আকারে বললাম। এই হচ্ছে মোটামুটি আমি যেটুকু স্কিপ করে গিয়েছিলাম সময়ের কারণে, সেটা হচ্ছে। আশা করি তোমাদের প্রবলেম থাকার কথা না। তো তোমরা সবাই বিষয়গুলা আমার এই আলোচনা শুনবা, ফলো করবা, আর বইয়ের সাহায্য নিবা, আমি যে বইগুলা রেফারেন্স দিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।